নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিফটির সাপ্তাহিক এক্সপায়ারি ছিল, একটা ভোলেটিলিটি প্রত্যাশিত ছিল এবং সেই ভোলেটিলিটি সকালবেলা থেকে আমরা দেখেছি সকালবেলা প্রায় 100 পয়েন্টের বেশি নিফটি নিচে নেমে গিয়েছিল এবং তারপর কখনো উঠেছে কখনো নেমেছে, কিন্তু শেষ পর্যন্ত নিফটি বলুন সেন্সেক্স বলুন তারা পজিটিভে বন্ধ হয়েছে। বিভিন্ন সেক্টরাল যে ইন্ডাইসেসগুলো প্রায় সমস্তগুলোই কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। নিফটি মেটালকে যদি আমরা সেই ইকুয়েশন থেকে বাদ দিই, এর সঙ্গে ক্যাপিটাল মার্কেট যে স্টকসগুলো রয়েছে সেটা বিগত কালও আরবিআই এর যে পলিসি চেঞ্জ তার ফলে সাফার করেছিল। আজকেরও নিফটি ক্যাপিটাল মার্কেট সেখানে প্রায় 8% বেশি পতন হয়েছে এবং মূলত কিন্তু সিডিএসএল, বিএসসি লিমিটেড এবং এমসিএক্স এর পতনের কারণে কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টক যে ইন্ডাইস রয়েছে সেখানে আমরা পতন দেখেছি। কিন্তু আজকের নিফটি আইটি সেটা শেষ পর্যন্ত প্রায় 1% উত্থান নিয়ে বন্ধ হয়েছে, অর্থাৎ নিফটি আইটি ইন্ডেক্সে আজকের বিগত কালের মতনই উত্থান এসেছে, কিন্তু আজকের উত্থানটা আরো বেশি স্পষ্ট বলে ধরা যেতে পারে। তার কারণ আজকে শর্ট কাভারিং ছিল। বিগত কয়েকদিন ধরে যে রুদ্ধশ্বাসে নিফটি আইটি স্টকসগুলো নিচে নেমে যাচ্ছিল, সুতরাং আজকে একটা শর্ট কাভারিং হবে, বিশেষত এক্সপায়ারির দিন। এটা মোর অর লেস একটা প্রত্যাশা ছিল মানুষের মধ্যে এবং সেটাই হয়ে। এছাড়া যে আইটি নামের যে কোম্পানিজগুলো রয়েছে, অর্থাৎ আইটির সঙ্গে সম্পর্কিত, যারা আইটির সাহায্য নিয়ে নিজেদের ব্যবসাটা চালায়, সেই কোম্পানিজগুলোও কিন্তু আইটির মতনই স্লিপ করছিল, সেটাও কিন্তু আজকের মোর অর লেস পজিটিভ একটা মুভমেন্ট দেখেছে। কিন্তু মেটাল স্টকসে আজকেরও বড় কারেকশন এসেছে। আজকে যদি কেবল সোনা এবং রূপোর দাম দেখেন, সোনাতে প্রায় 1% পতন নিয়ে ট্রেড করছিল এবং রূপো আজকে প্রায় 3% পতন নিয়ে শেষ পর্যন্ত ট্রেড করছিল। এম6 এ 5ই মার্চ এক্সপায়ারি 2026 7,516 টাকা নিচে নেমে রূপো 2,32,375 টাকা প্রতি কিলো ট্রেড করছিল। কোথায় 4 লক্ষ টাকা প্রতি কিলো ট্রেড করছিল একসময়, সেখান থেকে একটা সিগনিফিকেন্ট কারেকশন যে রূপোতে চলে এসেছে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা সোনার ক্ষেত্রে মারাত্মক কোনো পতন কিন্তু এখনো অবধি দেখতে পাইনি। মোর অর লেস একটা সাইড ওয়াইজ মুভমেন্ট কিন্তু আমরা সোনার ক্ষেত্রে দেখে যাচ্ছি। কপার ক্ষেত্রেও আজকে দুর্বলতা ছিল, প্রায় 2.5% পতন নিয়েও কপার ট্রেড করছিল। 27 ফেব্রুয়ারি 2026 এক্সপায়ারি, এই ডেটা আমি এমসিএক্স থেকে নিয়েছি। মানে বিভিন্ন মেটাল স্টকস আজকে পতনমুখী ছিল। এর মধ্যে মূলত যারা নিফটি মেটালকে নিচে নামিয়েছে, নিফটি মেটাল আজকের 1.06% পতন নিয়ে বন্ধ হয়েছে। সেখানে হিন্দুস্তান কপার 4.34% পতন, হিন্দুস্তান জিঙ্ক 2.19% পতন, এছাড়া ন্যালকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি 2.17% পতন, এনএমডিসি 1.78% পতন নিয়ে ট্রেড করছিল। যখন কমোডিটি প্রাইসেস সফট থাকবে, দুর্বলতা দেখাবে, সেটার ইউজুয়ালি রিফ্লেক্টেড হয় কিন্তু আমাদের মেটাল যে সেক্টর রয়েছে তার অন্তর্গত যে কোম্পানিজগুলো যারা এই ধরনের মেটালস নিয়ে ডিল করে, খুব স্বাভাবিকভাবে সেখানে একটা দুর্বলতা প্রকাশ পেয়ে থাকে। আবার যখন কমোডিটি মার্কেট এ আমরা স্ট্রং মোমেন্টাম দেখি, পজিটিভ মোমেন্টাম দেখি, তখন মেটাল সেক্টরও তার সরাসরি প্রভাব পড়ে। আইটিসি বহুদিন পর আজকের একটু টেনে দিয়েছে মার্কেটকে, বা আইটিসিতে শর্ট কাভারিং এসছে 2.36% আজকের উত্থান নিয়ে বন্ধ হয়েছে আইটিসি। এইবার মনে রাখতে হবে যে আইটিসি কেবলমাত্র 3 মাসে এই যে সিগারেটে যে ট্যাক্স বসানোর কথা ছিল, তারপর 20% উপর পতন কিন্তু আইটিসি সেখান থেকে দেখেছে। বিগত 1 বছরে 20.35% পতন আইটিসিতে এবং বিগত 3 বছরে 15.11% পতন দেখেছে আইটিসি। তার মানে বিগত 3 বছর ধরে আইটিসি বিনিয়োগকারীদের জন্য কিন্তু কোনো ওয়েলথ ক্রিয়েট করে দিতে সক্ষম হয়নি, এটা সেফলি ধরা যেতে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে দেখুন, যে মুহূর্তে রাশিয়ার তেল নেওয়ার উপর স্যাংশন জারি হয়েছে এবং খবর প্রকাশ পাচ্ছে যে ভারতবর্ষ ধীরে ধীরে রাশিয়ার তেল কেনা কম করে দিচ্ছে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেহেতু এই রাশিয়ান তেলের মেজর বেনিফিশিয়ারি ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি রাশিয়ার কাছ থেকে তেল কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এবং সেই তেল অত্যন্ত স্বল্প দামে কিনে সেটাকে রিফাইন করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করত। সেইটা যেহেতু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়ান তেল কেনা হয়
বন্ধ করে দিয়েছে বা মাত্রাতিরিক্ত কমিয়ে দিয়েছে, তারপরে রিলায়েন্সের স্টকের ওপর আমরা বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু দারুণ পতন দেখে চলেছি, কারণ 1.5 মাসের মধ্যেই কিন্তু 9.39% পতন হয়ে গিয়েছে। সুতরাং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চাপে রয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এরকম খবরও এসেছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভেনেজুয়েলা থেকে তারা তেল কিনে শোধন করার চেষ্টা করবে বা শোধন করবে, তার জন্য আমেরিকার তারা অনুমতি পেয়ে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, রাশিয়ার যে কোয়ালিটির তেল উত্তোলন করা হয় আর ভেনেজুয়েলাতে যে কোয়ালিটির তেল উত্তোলন করা হয়, সেটা আকাশ আর পাতালের মতন পার্থক্য। পৃথিবীর সমস্ত দেশে যে তেল উত্তোলন হয় সে সমস্ত কোয়ালিটি কিন্তু এক হয় না, এবং সেইটাকে শোধন করাটার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজির প্রয়োজন হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে কিছুটা চাপে রয়েছে। এছাড়া বিনিয়োগকারীরা যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে আবদার বলুন, দাবি বলুন, যে ভাই তোমরা কবে জিও প্ল্যাটফর্মটা লিস্টিং করাবে সেটা অন্তত বলো, বা তোমরা কবে রিটেল প্ল্যাটফর্মটা লিস্টিং করাবে সেটা অন্তত বলো। যার জন্য অধীর আগ্রহে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা তারা এখনো বসে আছে। হতে পারে এই বছরে কোনো না কোনো সময় হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা ডিমার্জার প্রসেসটাকে ত্বরান্বিত করবে, কিন্তু আপাতত খবর নেই। পরে রিলায়েন্সের কোনো খবর না থাকার পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু আপাততভাবে কোনো পজিটিভ মোমেন্টাম দেখাতে সক্ষম হচ্ছে না, এটা বলা যেতে পারে। এফএমসিজি স্টকসগুলো আজকের মূলত টেনেছে ডেফিনেটলি আইটিসি। এছাড়া কোলগেট বহুদিন পর প্রায় 1.5% উপর উত্থান দেখেছে। র্যাডিকো খৈতান সেটা প্রায় 1% উপর উত্থান। ইউনাইটেড স্পিরিটস সেটা প্রায় 1.64% উপর উত্থান। আরেকটা স্টক যেটা নিয়ে কথা না বললেই নয় সেটা কিন্তু ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিকের বিনিয়োগকারীরা চরম হতাশ হচ্ছেন। আজকের দিনে ওলা ইলেকট্রিক তার সর্বকালীন সর্বনিম্ন দাম ছুঁয়ে গিয়েছে। এর সর্বকালীন উচ্চতা ছিল 157 টাকা 40 পয়সা, মাত্র কয়েক মাস আগে 157 টাকা 40 পয়সা লিস্টিং এর সময়ের পর থেকে। তারপর কি অবস্থা, এমন সাংঘাতিক এই কোম্পানির আন্ডার পারফরমেন্স যে সেটা আজকে নেমে দাঁড়িয়েছে 27 টাকা 98 পয়সা। লিটারালি মোটামুটি প্রায় 80% এর স্টক প্রাইস বা এর মার্কেট ক্যাপিটাল উবে গেছে। এখন কেবলমাত্র একটা স্মল ক্যাপ কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। 12,500 কোটি টাকার কোম্পানি হয়ে দাঁড়িয়েছে ওলা ইলেকট্রিক। না রেভিনিউ বৃদ্ধি করতে পেরেছে, রেভিনিউ ইনফ্যাক্ট প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুধু তাই না, তার প্রফিটেবিলিটির কোনো চিহ্নমাত্র দেখা যাচ্ছে না। তারা প্রোডাক্টের দিক থেকে নানা রকম অভিযোগে তারা জর্জরিত হয়েছে। বেশ কয়েক মাস ধরে কাঁধের ওপর বিপুল পরিমাণ ঋণ রয়েছে, এবং চায়না থেকে যে কাঁচা মাল তারা নিয়ে আসে বিশেষ করে এই তাদের ইলেকট্রিক ভেহিকলসের জন্য, সেটার দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে ওলা ইলেকট্রিক হাঁসফাঁস করে চলেছে, এবং বিনিয়োগকারীদের যে নেগেটিভ যে কনফিডেন্স সেটা ভীষণভাবে রিফ্লেক্টেড হচ্ছে এই কোম্পানির শেয়ার দরে। বিগত এক মাসে প্রায় 1/4 দাম কমে গিয়েছে, প্রায় 24.87% পতন হয়েছে কোম্পানির শেয়ারে। বিগত এক বছরে এর প্রাইস নেমে গেছে, অর্থাৎ মার্কেট ক্যাপিটাল ঠিক অর্ধেক বেশি কমে গিয়েছে। 54.35% পতন অলরেডি এক বছরে দেখে ফেলেছে ওলা ইলেকট্রিক। মানে সাংঘাতিক খারাপ অবস্থা। নিউ এজ কোম্পানিজগুলো নিয়ে বিনিয়োগকারীদের মনে আশা এবং আকাঙ্ক্ষা সীমা পরিসীমা থাকে না, কিন্তু এর মধ্যে কটা নিউ এজ কোম্পানি তারা পারফর্ম করতে পারছে, সে কটা কোম্পানি তারা প্রফিটেবল হয়ে উঠেছে, কটা কোম্পানি রেভিনিউ বৃদ্ধি প্লাস প্রফিট বৃদ্ধি একসঙ্গে করতে সক্ষম হচ্ছে, এবার সম্ভবত বিনিয়োগকারীরা এই ধরনের প্রশ্ন করতে শুরু করেছেন বিভিন্ন যে নিউ এজ কোম্পানি সেগুলো নিয়ে। কারণ নিউ এজ কোম্পানিকে নিয়ে একসময় মাতামাতির শেষ ছিল না, এখনও যে মাতামাতি কম হয় এমনটি নয়, কিন্তু বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেছেন এখানে তারা কিন্তু ঠেকে শিখছেন, এটা বলা যেতে পারে। তার মানে কিন্তু কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন, কোনো ধরনের স্টক যে স্টকসগুলোকে নিয়ে আলোচনা করছি কোনোভাবেই বাই সেল রিকমেন্ডেশন নয়, অ্যাডভাইস নয়, সাজেশন নয়, কেবলমাত্র ফর এডুকেশনাল পারপাস আমি এই কোম্পানিগুলোকে বা উদাহরণ হিসেবে এই কোম্পানিগুলোকে আমি উদাহরণ হিসেবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, এবং কোথায় কি ঘটছে কেন ঘটছে সেটা নিয়ে বোঝার চেষ্টা করছি যে একটা কোম্পানি কেন আন্ডার পারফর্ম করে বা একটা কোম্পানি কেন আউট পারফর্ম করে। এইবার চলে আসি আউট পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের আজকের যেটা মূল আলোচনা, শেষ পর্যন্ত প্রাইভেট সেক্টর কোম্পানিজগুলোর মোহমায়া কাটিয়ে বিভিন্ন বিনিয়োগকারী তারা কি সরকারি কোম্পানিগুলোর দিকে ঝুঁকে পড়ছেন?
বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর দিকে ঝুঁকে পড়ার একটা অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন বিনিয়োগকারীর ক্ষেত্রে। আজকে নিফটি পিএসইউ ব্যাংক দুর্দান্ত উত্থান দেখেছে 2.11%। এটা কি কেবল একদিনের গল্প? উত্তর হচ্ছে এটা কেবলমাত্র একদিনের গল্প না, অর্থাৎ পিএসইউ কোম্পানিজগুলোতে যে দারুণ উত্থান দেখেছেন সেটা বিগত 5 বছর ধরে হয়ে চলেছে। কেবলমাত্র 2026-এ নিফটি যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে, নিফটি পিএসইউ ব্যাংক যে ইন্ডেক্স রয়েছে সেটা 11.34% রিটার্ন দিয়ে দিয়েছে মাত্র 1.5 মাসে। ভালো কথা। বিগত 1 বছরে 60.91% রিটার্ন দিয়েছে সরকারি ব্যাংকগুলো। এতেও শেষ নয়, চমক এখানেও বাকি আছে। বিগত 5 বছরে 287.65% রিটার্ন দিয়েছে, মাল্টি ব্যাগার তৈরি করে ছেড়ে দিয়েছে এই নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স। সেখানে তুলনা করুন, নিফটি বিগত 1 বছরে 12% বেশি রিটার্ন দিয়েছে, 12.05%। বিগত 5 বছরে 69.15% রিটার্ন দিয়েছে নিফটি, অর্থাৎ নিফটির প্রায় 4 গুণ বেশি রিটার্ন দিয়ে দিয়েছে পিএসইউ ব্যাংক। কি মনে হয় কেন নিফটি ব্যাংক বা নিফটি পিএসইউ ব্যাংকের প্রতি বা বিভিন্ন সরকারি ব্যাংকগুলোর প্রতি এই দারুণ আকর্ষণ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মনের মধ্যে? এদের প্রাইস টু আর্নিংস রেশিও ট্রেলিং 12 মান্থস দারুণ অ্যাট্রাকটিভ। কোনোটার 6p, কোনোটার 8p, কোনোটার 10p, অর্থাৎ পির দিক থেকে আন্ডার ভ্যালু। প্রাইস টু বুক ভ্যালু দেখুন, সেটাতেও দেখবেন এগুলো দারুণ আন্ডার ভ্যালু। প্রাইস টু বুক ভ্যালু কোনোটা 1-এর নিচে, কোনোটা প্রায় 1-এর সমান, কোনোটা 1-এর সামান্য কিছু বেশি। সেই দিক থেকেও এই কোম্পানি আন্ডার ভ্যালুড। এইবার চলে আসছে প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও, কোনোটা 0.11, কোনোটা 0.3, কেবলমাত্র অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি, প্লিজ ডেটা ভেরিফাই করে নেবেন। অর্থাৎ প্রাইস আর্নিংস গ্রোথ রেশিওর দিক থেকেও এই কোম্পানিজগুলো আন্ডার ভ্যালুড। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অর্থাৎ মার্কেট শেয়ার প্রাইসের দিক থেকে এগুলো দারুণ চিপ। 2 নম্বর, এরা হাই ডিভিডেন্ড পেইং কোম্পানি। যেখানে প্রাইভেট ব্যাংকগুলো নামমাত্র ডিভিডেন্ড দিয়ে থাকে, সেখানে এই একটা সরকারি কোম্পানি তারা কোনোটা 4%, কোনোটা 3.5%, কোনোটা 4.5% এরকম ডিভিডেন্ড দিয়ে চলেছে প্রায় প্রত্যেক বছর। অর্থাৎ হাই ডিভিডেন্ড ইল্ড কোম্পানি বলা যেতে পারে সরকারি এই ব্যাংকগুলোতে। একদিক থেকে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে বিগত 5 বছরে, উপরন্তু নিয়মিত হারে এই কোম্পানিগুলো সরকার এবং রিটেল ইনভেস্টার্স বা ফর এফআইআইস বা ডিআইএসদের নিয়মিত হারে ডিভিডেন্ড দিয়ে চলেছে। 3 নম্বর হচ্ছে, এরা সরকারি কোম্পানি, অর্থাৎ এদের ডিফল্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ সরকার এখানে গ্যারেন্টার, সুতরাং সেখানে যেখানে সরকার গ্যারেন্টি দিচ্ছে সেই জায়গাটা এই কোম্পানিটা দেউলিয়া হয়ে যাবে এরকম সম্ভাবনা নেই। 4 নম্বর, এরা ক্রমাগত এদের নন পারফর্মিং অ্যাসেট কমিয়ে চলেছে, সাংঘাতিকভাবে ব্যালেন্স শিট ক্লিন আপ করেছে, এদের কাসা রেশিও ইমপ্রুভ করে চলেছে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। এরা বেসেল নর্মসের যে রিকুইজিট যে বেসেল নর্মস তার থেকে বেটার এদের প্রভিশনস রয়েছে। ওয়েল প্রভিশনড, ওয়েল ম্যানেজড কোম্পানিজ বলা যেতে পারে অনেকটা, যেগুলো প্রাইভেট সেক্টর যে কোম্পানিজগুলো রয়েছে প্রায় বলা যেতে পারে সরকারি কোম্পানিগুলো হয়েও ইকুয়ালি গুড ম্যানেজমেন্ট দেখিয়ে চলেছে এই সরকারি ব্যাংকগুলো। তার ফলে এই সরকারি কোম্পানিগুলো যেগুলো এতখানি আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে, তার ফলে এখন বিনিয়োগকারীরা কিন্তু তারা ধীরে ধীরে এই ধরনের সরকারি কোম্পানিজগুলোর প্রতি আকর্ষিত হচ্ছে। 5 বছরে কোম্পানি এই নিফটি পিএসইউ ব্যাংক প্রায় 287.65% রিটার্ন দেওয়ার পরে এখনো কোম্পানিগুলো এই লেভেলে চিপ হয়ে বসে রয়েছে বলা যেতে পারে। কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, আগে তো বলেই দিয়েছি যে সবসময় আপনার সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কোনো বাইসেল সিদ্ধান্ত নেবেন। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন এবং প্রয়োজন হলে নিজের অবশ্যই ডিউ ডিলিজেন্স করবেন।
সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বিনিয়োগকারীর কাছে, বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় এবং তারা উপকৃত হতে পারেন। নমস্কার।